আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত। আমাদের হাতে রয়েছে ধ্যান আর আধ্যাত্মিক উপলব্ধি নিয়ে কিছু বেশ গভীর চিন্তাভাবনা সমৃদ্ধ লেখা, একটা পিডিএফ থেকে নেওয়া অংশ। হ্যাঁ, তো এই লেখাগুলোর গভীরে গিয়ে এর মূল ভাব, এর ভেতরের সূক্ষ্ম দিকগুলো আমরা একসঙ্গে বোঝার চেষ্টা করব আজ। নিশ্চয়ই। শুরুতেই একটা বিষয় আমার খুব চোখে পড়ল, এই যে বস্তুনিষ্ঠ বাস্তবতা, অবজেক্টিভ রিয়ালিটি যাকে বলে, আর আমাদের নিজস্ব ব্যক্তিনিষ্ঠ অভিজ্ঞতা, সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স। আধ্যাত্মিক পথে এই দুটোর সম্পর্কটা ঠিক কি? হুম। উৎসগুলোতে একটা বেশ ভারী শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে, বস্তুনিষ্ঠতার ব্যক্তিনিষ্ঠীকরণ, সাবজেক্টিভাইজেশন অফ অবজেক্টিভিটিস। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ধারণা। ব্যাপারটা একটু খুলে বললে ভালো হয়। একই বাস্তবতাকে যে আমরা প্রত্যেকে নিজের মতো করে দেখি, এটা আধ্যাত্মিক দিক থেকে কিভাবে কাজ করে? দেখুন, খুব জরুরি একটা জায়গা থেকে শুরু করলেন। আমরা যে জগৎটাকে দেখছি বা মানে অনুভব করছি, সেটা কিন্তু সরাসরি বাস্তবতা নয়। আচ্ছা, সেটা আসলে আমাদের মনের তৈরি একটা ব্যাখ্যা, একটা ইন্টারপ্রিটেশন। মনের ব্যাখ্যা। হ্যাঁ, একই ঘটনা ধরুন বা একই পরিস্থিতি দুজন মানুষের কাছে সম্পূর্ণ আলাদা মনে হতে পারে। কেন? কারণ তাদের মনের গঠন আলাদা, তাদের আগের সংস্কার, তাদের আবেগ, এগুলো সব ভিন্ন। হুম। এই যে ব্যক্তিগত ফিল্টারের মধ্যে দিয়ে আমরা বাস্তবতাকে দেখছি, এটাই হলো বস্তুনিষ্ঠতার ব্যক্তিনিষ্ঠকরণ। বুঝেছি। আধ্যাত্মিক অনুশীলন আসলে আমাদের এই মনের ফিল্টারগুলোকেই চিনতে সাহায্য করে, যাতে আমরা এই ব্যাখ্যার এই ইন্টারপ্রিটেশনের ঊর্ধ্বে গিয়ে বাস্তবতাকে তার আসল রূপে কিছুটা হলেও ধরতে পারি। তার আমাদের এই বুদ্ধি, উৎস যেমন বলছে, সেটারও তো একটা সীমাবদ্ধতা আছে। অবশ্যই, বুদ্ধি তথ্য সাজায়, বিশ্লেষণ করে, খুবই দরকারি। কিন্তু তার দেখার একটা নির্দিষ্ট ধরন আছে, একটা প্যাটার্ন আছে, একটা সীমাও আছে। সে ওই ফিল্টারের অংশ হয়েই কাজ করে অনেক সময়। তার বিষয়টা অনেকটা এই রকম, যে আমাদের মন যেন একটা চশমা পরে আছে, আর সেই চশমার কাঁচের রং যেমন, বাইরের জগৎটাকে আমরা ঠিক সেই রঙেই দেখছি। একদম, খুব সুন্দর উপমা। আর মুশকিলটা হলো, সেই চশমাটা যে আমরা পড়ে আছি, সেটাই ভুলে যায় বেশিরভাগ সময়। ঠিক। মনে হয় আমি যা দেখছি সেটাই একমাত্র সত্যি, সেটাই অবজেক্টিভ রিয়ালিটি। হুম। আর এখানেই আসে উৎসের পরের গুরুত্বপূর্ণ ধারণাটা, দ্রষ্টা বা সাক্ষী চেতনার কথা। হ্যাঁ, এই দ্রষ্টার বিষয়টা নিয়েও আমি ভাবছিলাম। নিজের ভেতরের চিন্তা, অনুভূতি, অভিজ্ঞতা, এগুলো আসছে যাচ্ছে, সেগুলোকে শুধু দেখে যাওয়া, সেগুলোর সাথে জড়িয়ে না পড়া। এই সাক্ষী ভাব বা দ্রষ্টা হওয়া, এর সাথে মনের ওই ব্যাখ্যা তৈরির প্রক্রিয়ার সম্পর্কটা ঠিক কি? সম্পর্কটা খুব গভীর। আসলে সাক্ষী ভাব বা দ্রষ্টার অবস্থান তৈরি হওয়া মানেই হলো, ওই যে মনের চশমাটার কথা বলেছিলেন, সেই চশমাটা সম্পর্কে সচেতন হওয়া। আচ্ছা। যখন আমরা মনের ভেতরে যে নাটকটা চলছে, চিন্তা, রাগ, আনন্দ, দুঃখ, এগুলোর সাথে একেবারে একাত্ম হয়ে যাই, মিশে যাই, তখন আমরা নাটকের চরিত্র হয়ে যাই। হ্যাঁ, ঠিক। কিন্তু যখন একটু দূরত্ব তৈরি করে শুধু দেখতে থাকি যে, ওহ, আমার মনে একটা রাগের চিন্তা এলো, বা এই যে একটা পুরনো স্মৃতি ভেসে উঠল, তখন আমরা নাটকের চরিত্র না থেকে দর্শক বা সাক্ষী হয়ে উঠি। অনেকটা থিয়েটারে বসে নাটক দেখার মতো। ঠিক তাই। এই অবস্থায় আমরা বুঝতে শুরু করি যে এই চিন্তা বা অনুভূতিগুলো আসলে আমি নই। এগুলো আমার মনের স্ক্রিনে আসছে আর যাচ্ছে, অনেকটা আকাশের মেঘের মতো। বাহ! অনেক ধ্যান পদ্ধতির মূল কৌশলই হল এই অনাসক্ত পর্যবেক্ষণ, এই ডিট্যাচড অবজারভেশনটাকে গড়ে তোলা। উৎস যেমন বলছে, মানসিক ঘটনাগুলো স্রোতে ভেসে না গিয়ে তীরে বসে তার খেলা দেখা। কিন্তু এই শুধু দেখা বা তীরে বসে থাকাটা মুখে বলা যত সহজ, বাস্তবে করা তো ততটাই কঠিন মনে হয়। কঠিন তো বটেই। মন তো স্ট্যান্ডিং কিছু না কিছু নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতেই থাকে, এটা ভালো, ওটা মন্দ, বিচার করে, প্রতিক্রিয়া দেখায়। হুম। এই যে মনের ব্যাখ্যা করার প্রবণতা আর বুদ্ধির যে সীমাবদ্ধতার কথা আপনি আগে বললেন, এটা কি এই সাক্ষীভাব তৈরি হওয়ার পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায়? অবশ্যই, খুব বড় বাধা। মন তার পুরনো অভ্যাস মতো সবসময় কিছু একটা করতে চায়। হয় কোনো চিন্তাকে সে আঁকড়ে ধরে বসে থাকে, নয়তো কোনো অনুভূতি থেকে সে পালাতে চায়। হ্যাঁ, এটা খুব সত্যি। সে কনস্ট্যান্টলি বিচার করে, এটা ভালো, ওটা খারাপ, এটা আমার দরকার, ওটা আমার দরকার নয়। এই যে নিরন্তর মানসিক কর্মযজ্ঞ বা বিশ্লেষণ, এটাই সাক্ষী ভাবকে মেঘের মতো ঢেকে রাখে। আর বুদ্ধি?
বুদ্ধির ভূমিকাটা কি এখানে? বুদ্ধি এখানে মানে একটা ডাবল এজ সোর্ড বা দ্বিমুখী তলোয়ারের মতো কাজ করে। একদিকে বুদ্ধি আমাদের এই পুরো প্রক্রিয়াটা বুঝতে সাহায্য করে, কনসেপ্টটা ধরতে সাহায্য করে। ঠিক। কিন্তু অন্যদিকে বুদ্ধির অতিরিক্ত বিশ্লেষণ বা যুক্তিতর্ক মানে অতিরিক্ত চুলচেরা বিচার অনেক সময় উপলব্ধির গভীরে যেতে বাধা দেয়, মানে শুধু বুদ্ধিস্তরে আটকে রাখে। ও। উৎস যেমন ইঙ্গিত করে কিছু সত্য আছে যা কেবল বুদ্ধি দিয়ে তর্ক করে বা অ্যানালাইজ করে বোঝা যায় না, সেগুলোকে সরাসরি অনুভব করতে হয়, অভিজ্ঞতা দিয়ে জানতে হয়। অর্থাৎ মন নিজেই নিজের জন্য জাল বোনে আর নিজেই সেই জালে আটকে পারে। সে একটা পরিচিত গণ্ডি তৈরি করে নেয়, একটা কমফর্ট জোন, আর তার বাইরে যেতে ভয় পায়। ঠিক ধরেছেন, একদম। মন নিরাপত্তা ভালোবাসে, সে পরিচিত ছকের মধ্যে থাকতে চায়। সে নিজের পুরনো ধারণা, বিশ্বাস, অভিজ্ঞতা দিয়ে একটা জগৎ তৈরি করে নেয় মনে মনে, এবং সেটাকেই আঁকড়ে ধরে বাঁচতে চায়। আধ্যাত্মিক পথে এগোতে গেলে এই মানসিক কাঠামো বা ছকগুলোকেই আসলে চিনতে হয়, বুঝতে হয় যে কিভাবে এগুলো আমাদের দৃষ্টিকে সীমিত করে রাখছে। আর এই চেনার প্রক্রিয়াটাই বেশ কঠিন হতে পারে। কেন? কারণ এই কাঠামোগুলো আমাদের আমি বা আমাদের পরিচয়ের অংশ হয়ে যায় যে এগুলোকে চ্যালেঞ্জ করা মানে নিজেকেই চ্যালেঞ্জ করার মতো। এই বাধার কথা যখন উঠলই, তখন এটা নিয়ে আরেকটু বিস্তারিত কথা বলি চলুন। উৎসগুলোতে তো বেশ কিছু বাধার কথা স্পষ্ট করেই বলা হয়েছে। হ্যাঁ, বলা হয়েছে। যেমন মনের এই যে মারাত্মক অস্থিরতা, এক চিন্তা থেকে আরেক চিন্তায় লাফিয়ে বেড়ানো। উৎসে বলা হয়েছে বিচার স্পন্দন স্থির হয় না বা চিত্তবৃত্তি অস্থির থাকে। ঠিক। মানে মনের ভেতরের এই যে নানা রকম চিন্তা, অনুভূতি, পুরনো সংস্কারের ঢেউগুলো, সেগুলো যেন শান্ত হতেই চায় না, চলতেই থাকে। এটা তো একটা মস্ত বড় চ্যালেঞ্জ, তাই না? নিঃসন্দেহে মনের এই স্বাভাবিক চঞ্চলতা বা রেস্টলেসনেস একটা প্রধান বাধা, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু এর পেছনে আরও কিছু সূক্ষ্ম অথচ শক্তিশালী বিষয় কাজ করে। যেমন ধরুন অহংকার, বা যাকে শাস্ত্রে অহংকারা বলে। এই আমি বোধ, মানে আমি ভাবছি, আমার অনুভূতি, আমার উপলব্ধি, এই বোধটা যখন খুব দৃঢ় থাকে তখন দ্রষ্টাভাব তৈরি হওয়া খুব কঠিন। কেন? কারণ আমরা তখন নিজেদেরকে ওই চিন্তা বা অনুভূতির সাথেই এক করে ফেলি। যে সাক্ষীভাব মানে তো ওই আমির খেলা থেকে একটু দূরে সরে আসা, কিন্তু অহংকার সেই আমিকেই প্রাণপণে আঁকড়ে ধরে রাখতে চায়। এটা একটা দিলচাস্প বিষয় বললেন। অহংকার শুধু জাগতিক বিষয় নয়, আধ্যাত্মিক পথেও বাধা হতে পারে। এটা তো অনেকে ভাবেন না। অবশ্যই পারে, এবং খুব সূক্ষ্মভাবে পারে। যেমন ধরুন আসক্তি বা অ্যাটাচমেন্ট। আচ্ছা। আমরা সাধারণত মনে করি আসক্তি মানে জাগতিক জিনিসের প্রতি লোভ, টাকা পয়সা, নাম যশ, সম্পর্ক। কিন্তু আধ্যাত্মিক পথেও আসক্তি তৈরি হতে পারে। কি রকম? হয়তো কেউ ধ্যান করে খুব গভীর শান্তি বা আনন্দের একটা অভিজ্ঞতা পেলেন, খুব ভালো কথা, কিন্তু এবার তিনি ওই অভিজ্ঞতার প্রতি আসক্ত হয়ে পড়লেন। ও। পরের বার ধ্যানে বসলেই তিনি সেই একই অভিজ্ঞতার জন্য ছটপট করতে থাকেন। যদি সেটা না হয় তিনি হতাশ হন, তার মনে হয় ধ্যানটা ঠিক হচ্ছে না। সর্বনাশ। উৎসব কিন্তু এই ব্যাপারে খুব পরিষ্কারভাবে সতর্ক করেছে। এমনকি তথাকথিত আধ্যাত্মিক অভিজ্ঞতাও যদি আসক্তির বস্তু হয়ে দাঁড়ায়, সেটাও কিন্তু অগ্রগতির পথে বিরাট বাধা। তার মানে মন এখানে নিজের জন্য খুব সুন্দর একটা ফাঁদ তৈরি করে ফেলছে। শান্তির খোঁজে বেরিয়ে শান্তির অভিজ্ঞতার প্রতি আসক্ত হয়ে পড়া। একদম, মন এভাবেই অগ্রগতির পথেই কাটা বিছিয়ে দিতে পারে। তাই এই আসক্তি ত্যাগ করাটা খুব জরুরি, সেটা জাগতিক হোক বা মানসিক বা আধ্যাত্মিক। আর এই যে সচেতনতা ধরে রাখার অসুবিধাটার কথা, মানে হয়তো চেষ্টা করে মনটাকে কিছুক্ষণ বর্তমানে রাখা গেল বা সাক্ষীভাবে থাকা গেল, হ্যাঁ, কিন্তু একটু পরেই আবার অতীতের স্মৃতি বা ভবিষ্যতের দুশ্চিন্তা বা পরিকল্পনায় মন হারিয়ে গেল। এটাও তো খুবই পরিচিত একটা সমস্যা, তাই না? প্রায় সবারই হয়। একেবারে। এই হারিয়ে যাওয়াটা, যাকে বলে মাইন্ড ওয়ান্ডারিং, এটা মনের অত্যন্ত স্বাভাবিক একটা প্রবণতা। সে তার দীর্ঘদিনের অভ্যাসবশে চিন্তার স্রোতে ভেসে যায়, এটাই তার স্বভাব। তাহলে উপায়? উপায় হল নিয়মিত ধৈর্য ধরে অনুশীলন, প্র্যাকটিস। যখনই খেয়াল হয় যে মন হারিয়ে গেছে, কোনো বিচার না করে, নিজেকে বকাবকি না করে, আলতো করে তাকে আবার বর্তমানে ফিরিয়ে আনা, আবার সাক্ষী অবস্থানে ফিরে যাওয়া। অনেকটা ব্যায়াম করে শরীরের পেশি তৈরির মতো। ঠিক ধরেছেন, খুব ভালো বলেছেন। যতবার আমরা মনকে আলতো করে ফিরিয়ে আনি,
ততবার এই সচেতন থাকার মানসিক পেশি শক্তিশালী হয়। তাই মূল প্রতিবন্ধকতাগুলো হল মনের স্বাভাবিক অস্থিরতা, অহংকারের সূক্ষ্ম খেলা এবং সব ধরনের অভিজ্ঞতার প্রতি আসক্তি, সেটা ভালো হোক বা মন্দ। বেশ, তাহলে এই সমস্ত বাধা, এই অস্থির মন, অহংকার, আসক্তি, এগুলোকে পেরিয়ে যাবার এই যে চেষ্টা, এই যে অনুশীলন, এর শেষ লক্ষ্যটা কি? মানে এন্ড গেমটা কি? উৎসগুলো ঠিক কিসের দিকে ইঙ্গিত করছে? মনে হচ্ছে এটা আমাদের এই সাধারণ জাগতিক মনের যে কার্যকলাপ, তার সীমা ছাড়িয়ে যাওয়ার একটা ব্যাপার। এখানেই যেন আসল রহস্যটা লুকিয়ে আছে, তাই না? হ্যাঁ, লক্ষ্যটা সত্যিই গভীর এবং বলতে পারেন রূপান্তরকারী, একটা ট্রান্সফরমেশন। উৎসগুলো নির্যাস যদি দেখি, তাহলে মূল লক্ষ্য হল আত্ম-উপলব্ধি, সেলফ রিয়েলাইজেশন বা নিজের প্রকৃত স্বরূপকে জানা। নিজের প্রকৃত স্বরূপ, সেটা কি? সেই স্বরূপ যা আমাদের এই সদা পরিবর্তনশীল মন, এই ক্ষণস্থায়ী আবেগ আর এই সীমিত আমিবোধ বা অহংকারের পারে অবস্থিত। আচ্ছা। এটা আসলে এক ধরনের ভেতরের স্থিরতা, গভীর শান্তি আর অবিচলতা অর্জন করা। এমন একটা অবস্থা যা বাইরের পরিস্থিতির উপর নির্ভরশীল নয়। ঝড় ঝঞ্ঝা যাই আসুক, ভেতরে একটা শান্ত কেন্দ্র থাকে। এটা কি শুধু একটা মানসিক অবস্থা? তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল এটা নিছক কোনো তত্ত্ব কথা জানা নয়। যেমন বই পড়ে জানা যে আমি দেহ নই, মন নই, আমি আত্মা। ব্যাপারটা তা নয়। তাহলে? বরং এটা একটা প্রত্যক্ষ জীবন্ত অভিজ্ঞতা, একটা অনুভবের স্তরে পৌঁছানো। উৎস যেমন খুব সুন্দরভাবে বলেছে, এই অবস্থা অনুভূতি ভিন্ন, বুদ্ধিগ্রাহ্য নয়। অনুভূতি ভিন্ন, বুদ্ধিগ্রাহ্য নয়? হ্যাঁ, এটা হয়ে ওঠার, বিইং এর ব্যাপার। শুধু জানা নোয়িং এর ব্যাপার নয়। বুদ্ধি দিয়ে ধরাশোয়ার বাইরে এটা। হয়ে ওঠা শুধু জানা নয়, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। তাহলে এই হয়ে ওঠার লক্ষ্যে পৌঁছানোর পথ বা প্রক্রিয়াটা কি? উৎসগুলো কি ধরনের পদ্ধতির কথা বলছে? পদ্ধতিটা মনোযোগ আর পর্যবেক্ষণের কথা তো আগেই এসেছে। সেটাকে আর একটু স্পষ্ট করা যায় কি? ঠিক। প্রক্রিয়াটা মূলত ওই মনোযোগ বা অ্যাওয়ারনেস এবং অনাসক্ত পর্যবেক্ষণ বা ডিট্যাচড অবজারভেশনের উপরেই দাঁড়িয়ে আছে। কিভাবে? উৎস জোর দিচ্ছে যে মনের পর্দায় যখন কোনো চিন্তা, কোনো ছবি বা কোনো শারীরিক সংবেদন ভেসে উঠছে, তখন সেগুলোকে ভালো বা মন্দ, ইতিবাচক বা নেতিবাচক এরকম কোনো লেবেল না লাগিয়ে, আচ্ছা। বা সেগুলোর প্রতি কোনো আবেগীয় প্রতিক্রিয়া না দেখিয়ে, রাগ, দুঃখ, আনন্দ এসবে ভেসে না গিয়ে শুধু সেগুলোকে শান্তভাবে লক্ষ্য করা, অবজার্ভ করা। উদাহরণ দিলে কেমন হয়? ধরুন, যেন আকাশের বুকে মেঘ ভেসে আসছে, কিছুক্ষণ থাকছে, আবার ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আপনার মনের চিন্তা বা অনুভূতিগুলোকেও ঠিক সেভাবেই দেখা। কোনো রকম জোর না করে। একদম। এর মধ্যে কোনো জোর খাটানোর ব্যাপার নেই, কোনো কিছুকে দমন করার বা চেপে রাখার চেষ্টা নেই, বরং একটা সহজ, স্বাভাবিক সাক্ষীভাব বজায় রাখা। জাস্ট ওয়াচিং। উৎস এখানে পতঞ্জলির যোগসূত্রের কথা কি সরাসরি বলেছে? সরাসরি নাম না বললেও ওই ভাবনার দিকেই ইঙ্গিত করছে বলে আমার মনে হয়, বিশেষ করে যোগশ চিত্তবৃত্তি নিরোধা, এই মূল সূত্রটার দিকে। যার মানে হলো যোগ হচ্ছে চিত্তের বা মনের যে বৃত্তিগুলো আছে, হ্যাঁ, চিন্তা, আবেগ, সংস্কারের যে ওঠানামা, সেগুলোর নিরোধ বা শান্ত হওয়া। এখানে নিরোধ শব্দটা খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু দমন করা বা সাপ্রেশন নয়। তাহলে কি? এটা হলো বৃত্তিগুলোর স্বাভাবিকভাবে শান্ত হয়ে যাওয়া, মিলিয়ে যাওয়া। কখন? যখন সাক্ষী ভাবটা দৃঢ় হয়, যখন আমরা সেগুলোর সাথে নিজেদের একাত্ম করা বন্ধ করি। তার মানে প্রক্রিয়াটা আসলে মনকে জোর করে চুপ করানোর চেষ্টা নয়। না, একদমই না। বরং মনের যে স্বাভাবিক খেলা, তার যে আসা যাওয়া, সেটাকে কোনো রকম মন্তব্য ছাড়া, জাজমেন্ট ছাড়া শুধু দেখে যাওয়া। অনেকটা নদীর স্রোতের সাথে লড়াই না করে স্রোতটাকে শুধু পাড়ে বসে লক্ষ্য করার মতো। একেবারে তুক্কুতে পৌঁছেছেন, দারুণ বলেছেন। জোর করে মনকে শান্ত করতে গেলে প্রায়শই উল্টো ফল হয়, আরও বেশি আলোড়ন বাড়ে। কেন? কারণ এই জোর করাটাও তো মনেরই আরেকটা খেলা, অহংকারেরই আরেকটা রূপ। আমি মনকে কন্ট্রোল করব। ও আচ্ছা। কিন্তু যখন আমরা মনের এই চঞ্চলতাকে, তার ওঠানামাকে, তার আসা যাওয়াকে নিরাসক্তভাবে, এমনকি কিছুটা মমতা দিয়ে দেখতে শিখি, তখন ধীরে ধীরে এই বৃত্তিগুলোর শক্তি কমতে থাকে। মন যেন নিজেই শান্ত হওয়ার জায়গা খুঁজে পায়। বিচারহীন, মমতাময় ব্যাখ্যা। হ্যাঁ, এই দেখাটাই হলো মূল অনুশীলন।
এই দেখাটা যত গভীর হয় ততই আমরা মনের কার্যকলাপের সাথে একাত্ম হওয়া থেকে মুক্ত হতে থাকি। আলোচনাটা সত্যি গভীর থেকে গভীরে যাচ্ছে। আচ্ছা, এই প্রসঙ্গে আসি। লেখাগুলোতে আরেকটা বিষয়ের একটু পরোক্ষ উল্লেখ ছিল, 5টি মৌলিক নীতি বা উপাদান, 5 ফান্ডামেন্টাল প্রিন্সিপলস। হ্যাঁ, লক্ষ্য করেছি। কিছু ভারতীয় দর্শনে, যাকে আমরা পঞ্চমহাভূত বলি, ক্ষিতি, অপ, তেজ, মরুত, ব্যোম, মানে মাটি, জল, আগুন, বাতাস, আকাশ। ঠিক। এই ধারণাটার সাথে আত্ম উপলব্ধির এই যে আলোচনা, এর সম্পর্কটা কি হতে পারে? এটা প্রথমে একটু বিচ্ছিন্ন মনে হলেও এর কি কোনো গভীর সংযোগ আছে? এটা একটা চমৎকার সংযোগ আপনি লক্ষ্য করেছেন। খুব ইন্টারেস্টিং পয়েন্ট। উৎস সরাসরি এর ব্যাখ্যায় হয়তো যায়নি, কিন্তু এই উল্লেখটা বেশ তাৎপর্যপূর্ণ হতে পারে। কিভাবে? দেখুন, প্রাচীন অনেক ভারতীয় দর্শন অনুযায়ী এই গোটা ব্রহ্মাণ্ড এবং আমাদের এই শরীর মন সবই কিন্তু এই 5টি মৌলিক উপাদান দিয়ে তৈরি। মাটি মানে ধরুন স্থিতিশীলতা বা জড়তা, জল মানে প্রবাহ বা সংযোগ, আগুন মানে রূপান্তর বা তেজ, বাতাস মানে গতি বা স্পন্দন, আর আকাশ বা ইথার মানে স্থান বা শূন্যতা। হ্যাঁ, শুনেছি। তো আত্ম উপলব্ধির পথে শুধু নিজের মনকে বোঝাটাই হয়তো যথেষ্ট নয়। আমরা যে বৃহত্তর বাস্তবতার অংশ, সেই বাস্তবতার মৌলিক উপাদানগুলো এবং তাদের প্রকৃতি বোঝাটাও জরুরি হতে পারে। কিভাবে এটা সাহায্য করে? যখন একজন সাধক বা অনুশীলনকারী এটা অনুভব করতে শুরু করেন যে তার নিজের শরীর এবং মন যে উপাদান দিয়ে গড়া, বাইরের এই প্রকৃতি, এই গাছপালা, এই জগৎ, তাও সেই একই উপাদানে গড়া, আচ্ছা। তখন আমি এবং অন্যান্য বা ভেতর এবং বাইরের মধ্যেকার যে দেওয়াল, যে বিভেদ, সেটা পাতলা হতে শুরু করে, কমতে শুরু করে। ওহ, এটা ভিতরের জগৎ মানে মন, চেতনা, এবং বাইরের জগৎ মানে প্রকৃতি, উপাদানসমূহ, এর মধ্যে একটা গভীর সংযোগ অনুভব করতে সাহায্য করে। যদি আমরা এটিকে বৃহত্তর চিত্রের সাথে যুক্ত করি, তাহলে আত্ম উপলব্ধি মানে শুধু মানসিক প্রশান্তি নয়, বরং অস্তিত্বের এই যে মৌলিক একতা মানে ফান্ডামেন্টাল ওয়াননেস, সেটার সাথে নিজের একাত্মতা অনুভব করা। তার মানে নিজেকে জানা মানে শুধু নিজের মনের ভেতরের গোলমাল বা কলরবকে শান্ত করা নয়, শুধু তাই নয়, বরং এই শরীর মন যে বৃহত্তর প্রকৃতিরই একটা অংশ, সেই সংযোগটাকে উপলব্ধি করা, এবং এই পঞ্চভূতের ধারণা সেই উপলব্ধিতে সাহায্য করতে পারে। হ্যাঁ, অন্তত কিছু দার্শনিক দৃষ্টিকোণ থেকে দেখলে এটাই বোঝায়। এটা উপলব্ধিকে আরও সামগ্রিক বা হোলিস্টিক করে তোলে। মন যেমন প্রকৃতির অংশ, তেমনি এই মৌলিক উপাদানগুলো। তাই নিজেকে জানা মানে শুধু মনস্তাত্ত্বিক প্রক্রিয়া জানা নয়, বরং অস্তিত্বের যে বুনন, যে ফ্যাব্রিক অফ এক্সিস্টেন্স, সেটাকে তার মৌলিক স্তর থেকে অনুভব করা। আর এই অনুভবটা হয়তো অহংকারের দেয়াল ভাঙতে আরও সাহায্য করে। অবশ্যই। কারণ তখন বোঝা যায় আমার শরীর বা আমার মন বলে আসলে চূড়ান্ত কিছু নেই, সবই একই মৌলিক উপাদানের খেলা। আমি বোধটা তখন আলগা হয়ে আসে। তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম, মনের ব্যাখ্যা করার প্রবণতা, বুদ্ধির সীমাবদ্ধতা, সাক্ষীভাব, অহংকার ও আসক্তির বাধা, আত্ম উপলব্ধির লক্ষ্য, অনাসক্ত পর্যবেক্ষণের প্রক্রিয়া, এমনকি অস্তিত্বের মৌলিক উপাদানের প্রসঙ্গ, এই সব মিলিয়ে মূল নির্যাসটা কি দাঁড়ালো? যদি এক কথায় বা দু কথায় এই পুরো যাত্রাপথটাকে ধরতে চাই। খুব সুন্দরভাবে পুরো আলোচনাটাকে এক জায়গায় নিয়ে এলেন। নির্যাসটা হলো এই যাত্রাতে মূলত নিজের মনকে চেনার যাত্রা, তার খেলাগুলোকে জানা, তার প্যাটার্নগুলোকে বোঝা, তার সীমাবদ্ধতাগুলোকে চেনা। আচ্ছা। সেই জানার পথ ধরেই মনের পারে থাকা যে স্থির, শান্ত, সাক্ষী সত্তাটি, তাকে আবিষ্কার করা। অহংকার আর আসক্তির যে সূক্ষ্ম জালগুলো আছে, সেগুলোকে ধীরে ধীরে কেটে সেই সাক্ষীভাবে স্থিত হওয়া। এবং তারপর? এবং চূড়ান্তভাবে নিজের যে ক্ষুদ্র আমিবোধ, যে ইগো, তার ঊর্ধ্বে উঠে নিজের প্রকৃত স্বরূপ, যা আসলে অপার শান্তি, স্থিতি আর এই অস্তিত্বের সাথে একাত্ম, তা প্রত্যক্ষভাবে অনুভব করা। আর এটা তত্ত্ব দিয়ে নয়। না, একদমই তত্ত্ব মুখস্থ করে নয়, বরং ধৈর্য ধরে অনাসক্ত পর্যবেক্ষণ, সচেতনতা এবং গভীর অনুভবের মধ্যে দিয়েই এটা সম্ভব হয়। ইটস এক্সপেরিয়েন্সিয়াল। বেশ। আলোচনা প্রায় শেষের দিকে, তবে একটা ভাবনা আমি যোগ করতে চাই, যা এই উৎসগুলো বারবার মনে করিয়ে দেয়। সেটা হলো এই যে ধারণাগত বা বুদ্ধিবৃত্তিক বোঝার ঊর্ধ্বে গিয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতার ওপর চূড়ান্ত জোর দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই যে জানা নয়, হওয়া প্রয়োজন। ঠিক, নোয়িং নয়, বিইং।
এটা একটা খুব সূক্ষ্ম কিন্তু জরুরি প্রশ্ন আমাদের সামনে রাখে। কি প্রশ্ন? প্রশ্নটা হলো, একদিকে পথ চলার জন্য আমাদের তো ধারণা, তত্ত্ব, ম্যাপ বা মানচিত্রের প্রয়োজন হয়, তাই না? যেমন এই আলোচনা বা এই উৎসগুলো, এগুলো তো একরকম গাইডলাইন বা ম্যাপ। হ্যাঁ, তা তো বটেই। কিন্তু অন্যদিকে আসল লক্ষ্য হলো সেই ম্যাপকে পেরিয়ে স্থানটিতে সরাসরি পৌঁছে যাওয়া। মানে ধারণা বা তত্ত্বের পারে গিয়ে সরাসরি উপলব্ধি করা। এই দুটোর মধ্যে, অর্থাৎ পথ নির্দেশিকা এবং প্রত্যক্ষ অভিজ্ঞতা, এই ভারসাম্য রক্ষা করাটা কতটা জরুরি আর সেটা কিভাবে সম্ভব? বাহ, এটা সত্যিই একটা গভীর চিন্তার বিষয়। হ্যাঁ, যা এই উৎসগুলো আমাদের জন্য রেখে যাচ্ছে। তত্ত্বের প্রয়োজন আছে, কিন্তু তত্ত্বেই আটকে থাকলে চলবে না। আবার তত্ত্ব ছাড়া এগোনোও কঠিন। এই ব্যালেন্সটা জরুরি। সত্যি ভাবনার বিষয়। তত্ত্ব আর অভিজ্ঞতার এই ভারসাম্য, জানা আর হওয়ার মধ্যেকার এই সেতু। আজকের এই মননশীল যাত্রার এখানেই সমাপ্তি টানছি। নিশ্চয়ই। ধ্যান এবং আধ্যাত্মিক উপলব্ধির এই সূক্ষ্ম গভীর দিকগুলো নিয়ে ভাবার সুযোগ করে দেওয়ার জন্য উৎসগুলোকে অনেক ধন্যবাদ। আর শ্রোতারাও হয়তো তাদের নিজেদের জীবনের আলোয়, নিজেদের অভিজ্ঞতার নিরিখে এই সাক্ষী ভাব বা মনের এই নানা খেলা দেখার ধারণাটা নিয়ে আরও কিছুক্ষণ ভাবতে পারেন। অবশ্যই সেটাই কাম্য।